ভাড়াটে অন্তিম পর্ব। ভাড়াটে সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, প্রতিবেশী, সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া একসঙ্গে থাকার জীবনের এক গল্প। আপনার কি ভাড়া বাড়িতে থাকার কোনো স্মৃতি আছে, নাকি আজকের ফ্ল্যাট সংস্কৃতিতে আমরা ভালো প্রতিবেশী হারিয়ে ফেলেছি? একটা সময় ছিল যখন 12 ঘরের উঠোনে সবাই একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিত। আজকের ফ্ল্যাট সংস্কৃতিতে কি সেই সম্পর্কটা হারিয়ে গেছে? কি মনে হয়, আপনার ছোটবেলার সবচেয়ে মনে রাখার মতো প্রতিবেশীর স্মৃতি কি? কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। ভাড়াটে 50 ও 60 দশকের বাংলার ভাড়া বাড়ির জীবন, 12 ঘরের উঠোন আর একসঙ্গে থাকার সংস্কৃতির কে কেন্দ্র করে লেখা একটি স্মৃতিময় সামাজিক গল্প। অবসরপ্রাপ্ত মানুষের জীবনদায়ী অক্সিজেন রূপী আড্ডা থেকে শুরু হয়ে গল্পটি পৌঁছে যায় এক শিশুর চোখে দেখা সেই ভাড়া বাড়ির দিনগুলিতে, যেখানে প্রতিবেশীরা শুধু পাশের ঘরের মানুষ ছিলেন না, ছিলেন পরিবারেরই এক অংশ। হাসি, কান্না, ঝগড়া, ভালোবাসা, সন্দেহ, আবেগ, ভাগ করে খাওয়া, সব মিলিয়ে এক হারিয়ে যাওয়া সামাজিক জীবনের জ্বলন্ত প্রতিচ্ছবি। এ গল্প শুধু ভাড়া বাড়ির নয়, তৎকালীন বাংলার এক হারিয়ে যাওয়া সামাজিক সংস্কৃতির গল্প। আজকের ফ্ল্যাট সংস্কৃতির সঙ্গে অতীতের মিলেমিশে থাকার জীবনের এক মর্মস্পর্শী তুলনা। অবসর নেবার পরে সবচেয়ে বড় অভাবটা কি জানেন? উত্তর দিন কমেন্ট বক্সে লিখে। আজকের গল্প ভাড়াটে অন্তিম পর্ব তেমনই এক পরিবেশে আপনাদেরকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে আনবে। অনেকে হয়তো পরিচিত কোনো স্মৃতির অতলে তলিয়ে যাবেন। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সে সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটি টিপে নিশ্চয় গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ভাড়াটে। শুনুন গল্পের পরবর্তী তথা অন্তিম পর্ব। সেই বাড়িতে ছিল চোর ভূত, প্রকারান্তরে যাকে ভূত চোরও বলা যেতে পারে। একটু খোলসা করে বলি। ধরা যাক কেউ গ্রীষ্মের সন্ধ্যায় উঠোনে খোলা আকাশের নিচে আলো আধারিতে গলা ছেড়ে গান গাইছে, बोल राधा बोल संगम होगा कि नहीं, আর চোখ বুজে বালতি করে মাথায় জল ঢালছে। পাশে একটা উঁচু সিমেন্ট বাঁধানো ধাপিতে রাখা লাইফ বয় সাবানখানা। চোখ বুঝে আন্দাজ মতো সেখানে হাত পড়তেই দেখা গেল সাবানটা বেবালু হাওয়া। অথচ ভেবে দেখো, কেউ না ওখানে এসেছে, বা কেউ ওই গায়ে মাখা ভিজে সাবান চুরি করে নেওয়ার মতো সেখানে আছে। আরেকবার বাবা সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দড়িতে ঝুলিয়ে একখানা কেজি খানেকের ইলিশ মাছ বাজার থেকে এনে মাকে বলল, এখানে মাছ রাখলাম। এই বলে বাবা রান্নাঘরের জাল পাল্লাটা ঠেলে মাছখানা ভেতরে চালান করে দিয়ে সবে ঘরে এসেছে, মা হাতের কাজ সেরে মিনিট দুয়েকের মধ্যেই সেখানে গিয়ে দেখে মাছ বেপাত্তা। অনেক খোঁজাখুঁজি করে রাত যখন 10টা বেজে গেছে, বাবা বেরিয়ে গিয়ে রুটি সবজি কিনে নিয়ে এলো। খাবার পর বাবা শুয়ে পড়লেও মায়ের মনটা খুব খারাপ। ঘুম আসছে না দেখে ভাবলো একটু ছাদে যাওয়া যাক, ফাঁকা হাওয়ায় হয়তো ভালো লাগবে। মা কাঠের সিঁড়ি দিয়ে ছাদে উঠে একটা ধাপির ওপরে উঠে বসে আছে। চারিদিকে চাঁদের আলোয় সাদা হয়ে গেছে, সবকিছুই পরিষ্কার দেখা যাচ্ছে। মা হঠাৎ খেয়াল করলো দূরে ছাদের শেষ প্রান্তে গঙ্গা জলের ট্যাঙ্কের উপরে বসে থাকা একটা হুলো বেড়াল ঝুপ করে লাফিয়ে নিচে কার্নিশের উপর নেমে গেল। সন্দেহ হতে মা এগিয়ে গিয়ে দেখে ট্যাঙ্কের পেছনে সেই কার্নিশের ওপরে সযত্নে শায়িত রয়েছে দড়ি বাঁধা গোটা ইলিশ মাছখানা। বিড়ালটা হয়তো সবই মাছটার গন্ধ পেয়েছে, তাই মাছের গায়ে কোনো আঁচড়ের বা কামড়ের দাগ নেই।
অত উপর থেকে তো আর মায়ের পক্ষে হাত ঝুলিয়ে সেই মাছ তোলা সম্ভব নয়। এই ভেবে মা নিঃশব্দে নিচে নেমে এলো। পরদিন সকালে বলা বাহুল্য, দেখা গেল মাছখানা বেপাত্তা। বাকিটা আজও রহস্যের ধোঁয়ার জালে ঢাকা। আরো ছিল এক ঘর ভাড়াটে, যাদের কন্যা সন্তানের সংখ্যা মাত্র 9, যদিও 4 জন দুবারে জন্মানো যমজ সন্তান, মানে মা বাবা মিলিয়ে একটা কমপ্লিট ফুটবল টিম। মা বাবা যেমন পুরনো সন্তানের আশায় হাল ছাড়েনি, মানে পুত্র সন্তানের আশায় হাল ছাড়েনি, কন্যা সন্তানেরাও কিন্তু লাইন ধরে ভবে অবতীর্ণ হয়ে ওই মা বাবারই হাল ছাড়েনি। সেই মেয়েরা সদাই হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতো আর ছেলেদের সেলুনে গিয়ে ভয়েস কাট চুল ছাঁটত। বড় মেয়ে আর মা ছিল বেস্ট ফ্রেন্ডস কাম ফোজ। মা যেমন মেয়েকে ছাড়া কোথাও যেত না, মেয়েও মাকে না নিয়ে প্রেম করতেও যেত না। বাড়িতে কোনো কারণে বড় মেয়ের বয়ফ্রেন্ড আসার কথা হলে মেয়ের থেকে মা আগে থেকে সাজুগুজু করতে বসে যেত। তারপরে চলতো পরপর দ্বৈত কণ্ঠে চলতি ফিল্মি গানের পালা। পালা না বলে তাকে গানের লড়াই বললেই ঠিক হয়। কখনো মেয়ে বা প্রেমিক জুটি, আবার কখনো বা মা ও প্রেমিক জুটি। বিপদে পড়তে হতো সেই সব প্রতিবেশীদের যারা সেখানে গান শুনতে আসতো। তাদেরকে ওই সারেগার বিচারকদের মতো কোন জুটির গান বেশি ভালো হয়েছে তা বিচার করতে বলা হতো। আনুষ্ঠানিক ফল প্রকাশের পরে যে কি হতো তা নিশ্চয়ই আর ভেঙে না বললেও চলবে। মিঠে সুর এরপরে এক অনিবার্য অসুরে পর্যবসিত হতো। মনে পড়ে অরন্ধনের রান্না শেষ হলে বেশিরভাগ ভাড়াটে ঘরের মা কাকিমারা থালায় করে ইলিশ মাছ ভাজা আর পঞ্চব্যঞ্জন রান্না সাজিয়ে যেসব ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা থাকতো সেখানে দিয়ে আসতো। ছোটদের ঘরে ঘরে বিজয়া করতে যাওয়া রীতি যেমন ছিল, তেমনই ছিল ছোয়া বোয়া নামক ঘরে তৈরি বোঁদে আর ছোলা সেদ্ধ দিয়ে তাদের মুখ মিষ্টি করিয়ে হাতে একখানা করে চকচকে শিখি ধরানো। বিশ্বকর্মা পুজোর দিন সবাই মিলে দল বেঁধে ছাতে উঠত ঘুড়ি ওড়াতে। কালী পুজোয় দল বেঁধে বাজি পোড়াতে গেলে কেউ জানতো না যে কোন বাজিটা কে এনেছে। শেষ না হওয়া পর্যন্ত সব বাজিই সবাইয়ের। এছাড়া কারো ঘরে মাংস বা কড়াইশুটির কচুরি আলুর দম রান্না হলে সবার ঘরে না হলেও বিশেষ কিছু ঘরে তা বাটি করে পাঠানো হতো। আবার রান্নার খোঁজবাই পেয়ে কেউ কেউ ঘরে বসে গলা তুলত, রে মাংসকে ঢেকুর তুললে কি আর বড়লোক হওয়া যায় রে, ভাড়াটে হলো ছেঁড়া জুতোর সমান, আজ যাবে কাল আবার আসবে, বেশি খোঁজবাই না চালাই ভালো। মা বাবাদের সিনেমা বা কাছে পিঠে কোথাও যেতে হলে ছেলে মেয়েদেরকে কোথায় রেখে যাবে তা নিয়ে ভাবতে হতো না। কিছু না হলেও অন্তত 5 ঘর বেবি ক্রেশ, সবাই তারা বাচ্চাকে রাখতে রাজি। তারা সেখানেই খেয়ে দিয়ে আরাম করে তাদের বিছানায় উঠে দিব্যি ঘুমিয়ে পড়তো। একই স্কুলে বা একই ক্লাসে পড়া বাচ্চারা একসঙ্গে বসে পড়াশোনা করত। বাড়িতে হঠাৎ অতিথির আগমন ঘটলে ঘরে দেবার মতো কিছু না থাকলে চিন্তা ছিল না, পাশের ঘর থেকে দিব্যি দুমুঠো ময়দা এনে ডালদায় ভাজা লুচি আলু ভাজা সহজেই পরিবেশন করা যেত। ঘরে ঘরে নারকেল নাড়ু সুজির বরফি সদাই মজুদ থাকত। আর থাকতো কাঁচের বা চিনেমাটির বয়েমে ভরা নানা স্বাদের আচার আর মোরব্বা। ভাবলেই এখনো জিভে জল আসে ভাই। তখন ঘরে ঘরে ছিল না এলপিজি ওভেন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, এয়ার ফ্রায়ার, মিক্সি গ্রাইন্ডার, ভেজ চোপার, আটা নিডার, ওয়াটার ফিল্টার ইত্যাদি। মা কাকিমাদের সারাদিন মুখ বুঝে ঘরের কাজ নিজের হাতে নিজেকেই করতে হতো। ডিটারজেন্ট পাউডার বলতে শুধু সার্ফ, তাও সবার ব্যবহার করার ক্ষমতা ছিল না। সাবান কাচতে আসতো অ্যাসকোবার বুলিয়ে আর কুচো সাবান গরম জলে ফুটিয়ে। তবুও শত কাজের ব্যস্ততার মাঝেও তারা সময় বার করে কাঁচা আম, এঁচোড়, পাতিলেবুর তেলের আচার বানিয়ে আর ভিজে ডাল শিলনোড়ায় বেটে তাই দিয়ে নানা মাপের বড়ি দিয়ে
ছাদে উঠে গামছা চাপা দিয়ে শুকোতে দিত। ছেলে মেয়েদের কাজ ছিল মাথায় ছাতা দিয়ে ছাদের একধারে বসে তা পাহারা দেওয়া। ভিজে কাপড় মেলতে হবে, দড়ির গাঁট দেখে মেলতে হতো, কারণ ওই গাঁটের পরের দড়ির অংশে অন্য ভাড়াটাদের ভিজে কাপড় শুকোতে দেওয়ার জায়গা, সেটা তো খালি রাখতে হবে। অনেক সময় বিশেষ করে ভাদ্র মাসে ভাষা মেঘে হঠাৎ বৃষ্টি নামলে যে আগে ছাতে উঠত সেই সব জামা কাপড় বাজবিছা না করে তুলে আনত। এছাড়াও ছিল সেই ছাদ ছিল কুচো কয়লা দিয়ে মাটি মেখে গুল শুকোতে দেওয়া, কালী পুজোর সকালে ঘরে বানানো উড়ন্ত উড়ি, বসন্ত উড়ি আর কেনা ভাজি রোদে শুকোতে দেওয়া, ঘুড়ি ওড়াতে বাড়িতে টানা মাঞ্জা শুকোতে দেওয়া, শীতে লেপ কম্বল রোদে দেওয়া, শীতকালে দুপুরে তেল মেখে চান করা, কমলা লেবু নিয়ে ভাত ঘুম দিতে ওঠা, গ্রীষ্মের ছাতে রাতে মাদুর পেড়ে ঘুমোতে ওঠা, রাগ অভিমানে খানিকের আস্তানা, এমনকি ভোরবেলায় নিনারে ভারী ক্লাসে পড়াশোনা করার এক আদর্শ স্থান ছিল এই ছাদ। সর্বোপরি ছাদ ছিল সেই সময় দেশের দশের ও হাঁড়ির নানা খবর আদান প্রদানের এক জীবন্ত ফেসবুক পেজ। খবর পাওয়া যেত ঘোড়ার মুখের মাধ্যমে। কে সেই খবর স্কুপ করবে তার এক অলিখিত প্রতিযোগিতা চলত। তবে মনে আছে, একদিন রাতে আমাদের ঠিক ওপরের ঘরের ভাড়াটে একজন হসপিটালের নার্স কাকিমাকে সায়া পরিহিত অবস্থায় ছাদ থেকে বাড়িওয়ালার সঙ্গে নিচে নামতে দেখে তার মাতাল স্বামী পুলিশে খবর দেয়। সেই নিয়ে বাড়িতে ভীষণ হইচই হয়েছিল। সবাই হো হো করে হেসে উঠে চারিদিকে খানিক চোখ ঘোরাতে লাগলো। আমি আর চুপ থাকতে পারলাম না, জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? আসলে শ্রোতাদের গভীর আগ্রহী গল্পকথককে গল্পের আসল রসটা নিংড়ে বার করে আনতে অনুপ্রাণিত করে কিনা। কথক আমার দিকে একবার হালকা দৃষ্টি হেনে আবার বলতে শুরু করলো, গত 2 বছর আগে, প্রায় 60 বছরেরও পরে, ও পাড়ায় একটা কাজে গিয়েছিলাম। খুব কৌতূহল হলো বাড়িটাকে একবার দেখার। হয়তো বিশ্বাস করবেন না, বাড়িটা কিন্তু এখনো সেই একইভাবে দাঁড়িয়ে আছে। ফুল নলছে তেমনই শ্যাওলা ধরা, ছাতলা পড়াই হয়ে রয়েছে। 2-1জনকে জিজ্ঞেস করে জানতে পারলাম চিরকুমার বিরোহী সুকুমার মাত্রারিক্ত মদ্যপানের ফলে 50-এর আগেই ইহলোক থেকে ভিআরএস নিয়ে বছর 10 আগে জাগতিক মোহ ছেড়ে কেটে পড়েছে। মালতীর মেয়ে জামাই এখন এ বাড়ির অঘোষিত মাতব্বর হয়ে রাজ করছে। পুরনো ভাড়াটেরা 120 টাকার মাসিক ভাড়ায় ঘর দখল করে তালা দিয়ে ফেলে রেখে অন্য কোথাও দূরে ফ্ল্যাট কিনে চলে গেছে। বাড়ির বহু টাকা পুরো কর খাতে বকেয়া থাকায় কর্পোরেশন থেকে বাড়ি নিলামে নোটিশ দিয়ে গেছে। সুযোগ বুঝে 2-1জন প্রমোটাররা ঘোরাঘুরি শুরু করেছে। বাড়িতে দুবার ইলেকট্রিক সাপ্লাই থেকে লাইন কেটে দিয়ে গেছে। বাড়ির কাঠামোর অবস্থাও সঙ্গীন, বেবারিশ বললেও অত্যুক্তি হয় না। দেখে শুনে আমার আর সেই বাড়িটার ভেতরে ঢোকার ইচ্ছে হলো না। শুধু চেষ্টা করলাম মুখি মেরে আমরা যে ঘরটাতে থাকতাম সেটাকে একবারটি দেখার। কিন্তু না, দেখলাম তার সামনে এক মস্ত পাঁচিল উঠে গেছে। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনলেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ভাড়াটে। আজ ছিল অন্তিম পর্ব। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন, আর আপনার ভাবনা আমাকেও জানাবেন। কোন এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এক গল্পের ছলে নিছক গল্প চ্যানেলে। আবার বলি, ভালো লাগলে নিছক গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যদের দিয়ে করান। নমস্কার, টাটা। আপনার সূর্যাস্তের বছর আমাদের সেবার অগ্রাধিকার। বিচ্ছিন্নতা, বিষণ্ণতা এবং উদ্বেগ অপ্রতিরোধ্য হতে পারে, বিশেষ করে জীবনের সূর্যাস্তের বছরগুলিতে। আসুন, একাকিত্বের শৃঙ্খল ছিন্ন করার জন্য
আপনাদের বিশ্বস্ত সঙ্গী অ্যামিকোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা একটি সহায়ক সাহচর্য অফার করি যা অভাবীদের অন বা অফলাইনে সহায়তা প্রদান করে। আমাদের পরিষেবাগুলোর মধ্যে রয়েছে কথোপকথনের মাধ্যমে হৃদয় থেকে হৃদয়ে, অর্থাৎ দ্বিধা ছাড়াই আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি ভাগ করে নিতে পারেন। ব্যক্তিগত স্বাস্থ্য এবং সুখ, যেখানে শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখার জন্য উপযুক্ত নির্দেশিকা পেতে পারেন। বিশেষজ্ঞ পরামর্শ, এখানে ব্যাংকিং, বীমা, বিনিয়োগ, সঞ্চয়, উত্তরাধিকারী পরিকল্পনা, পারিবারিক কলহ, ব্যক্তিগত আইন সমস্যা এবং আরও নানা বিষয়ে ব্যবহারিক নির্দেশনা পেতে পারেন। সাইবার অপরাধ সুরক্ষা, পরামর্শ এবং নির্দেশনার মাধ্যমে অনলাইনে সাইবার আক্রমণ থেকে নিরাপদে থাকতে পারেন। বাহ্যিক যোগাযোগ, বহির্বিশ্বের সাথে সংযুক্ত থাকতে লিখিত ও কথ্য সাহায্য পান। মনের কথার প্রকাশ, সাহায্য পান আত্মজীবনী, ইচ্ছাপত্র, বন্টননামা, কাহিনী, ডায়েরি ইত্যাদি লিখতে। সঙ্গে একজন বিশ্বস্ত বন্ধু থাকার আরাম অনুভব করুন। অ্যামিকোর জন্য উপযুক্ত সাহচর্য এবং সহায়তা সন্ধানী বয়স্ক মানুষেরা আর সন্তানদের থেকে দূরে বসবাসকারী একাকী বা একাকিনী বয়স্ক বাবা মায়েরা। আমাদের সাথে যোগ দিয়ে আপনার সূর্যাস্তের বছরগুলিকে সত্যিকারের সোনালী করে তুলুন। আরো জানতে আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট, ইমেল করতে পারেন অথবা ফোন করতে পারেন, টেক্সট পাঠাতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া সমস্ত ঠিকানা এবং নম্বরে যোগাযোগ করতে পারেন।